তানভীর হাসি মুখে বন্যার মায়ের কাছ থেকে বিদায় নিল। তারপর বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার বান্ধবী অসুস্থ, খোঁজ নিয়ে ওর, আসছি। তারপর চুপচাপ বেরিয়ে চলে গেল তানভীর। তানভীর যাওয়ার পরপরই বন্যার রুমে এসে মেঘকে কল দিল। টানা দুবার কল বেজে শেষ হয়েছে। তৃতীয়বার রিসিভ হলো। বন্যা চিন্তিত স্বরে শুধালো, তুই নাকি অসুস্থ, কি হয়েছে তোর? মেঘ জ্বরের ঘোরে কথা বলতে পারছে না, কাপা কাপা গলায় বলল, জ্বর। তোকে কে বলল? বন্যা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তানভীর ভাইয়া আসছিল, উনি বলে গেলেন। মেঘ কপাল কুঁচকে গলায় একটু জোর দিয়ে বলল, ভাইয়া তোদের ওখানে গেছিল কেন? বন্যা বলল, আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিলেন, আরও কয়েকজন ছিল, আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছেন আর তোর কথা বলে গেছেন। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ও আচ্ছা। বন্যা পুনরায় শুধালো, জ্বর কি বেশি, আর জ্বর কিভাবে বাঁধালি? মেঘ ভরাট শীতল কণ্ঠে উত্তর দিল, অনেক জ্বর, এমনিই উঠেছে। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই থাপ্পড় মেরেছে, এটা কোনোভাবেই বন্যাকে বলা যাবে না। বন্যা উত্তেজিত কণ্ঠে বলল, বেবি শোন না। মেঘ জ্বরের ঘোরেই বলেছে, বল শুনছি। বন্যা দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস তোর ভাই তো আমার জন্য ফুচকা নিয়ে আসছে আজ। মেঘ এবার চোখ গোল গোল করে চাইল, গলা ঝেড়ে বলল, কাহিনী কি, পুরাটা বল। বন্যা এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবটা শোনার পর মেঘের সোজাসাপটা উত্তর, শোন, আমার ভাই যতই রাগ দেখাক না কেন, দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়াই এনে দেয়। আবির ভাইয়ের মতো এত নিষ্ঠুর না, তাই ভবিষ্যতে আমার ভাইকে নিয়ে বাজে কথা বলবি না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি? মেঘ থাপ্পড়ের কথা এড়িয়ে গিয়ে বলল, ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি, তাছাড়া জান্নাত আপুর সাথেও গতকাল কত মধুর স্বরে কথা বলেছেন। আমার মনে হয় জান্নাত আপুকেই উনি পছন্দ করেন। বন্যা বিরক্তি নিয়ে বলা শুরু করলো, ফালতু ব্যাটারি নিয়ে একদম ভাববি না তুই, তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দিব, তুই কোনো চিন্তা করিস না। ওই ব্যাটার কথা তো ভুলেও ভাববি না, ওই ব্যাটা কি হারাচ্ছে সেটা একদিন ঠিক বুঝবে। মেঘের অক্ষিপট ভিজে আসে, গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, সময় পেলে আমায় দেখতে আসিস, রাখছি এখন। সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ। বন্যাও বুঝতে পারলো মেঘের মন খারাপ, তাই আর বিরক্ত করলো না। মেঘ নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে বিড়বিড় করে বলল, আমাকেও অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে, যাতে দুনিয়ার কোনো কষ্ট আমায় ছুঁতে না পারে। তারপর রুমের ছাদের দিকে চেয়ে অন্যমনস্ক কণ্ঠে গুনগুন করে গান গাইছে, আব ছায়া চলে যায় হিজলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন, আহারে জীবন, আহারে জীবন, জলে ভাসা পদ্ম যেমন। রাত 9টার দিকে আলী আহমদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। খাওয়া দাওয়া শেষ করে আবিরকে দেখতে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তানভীরও বাসায় ঢুকেছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘের রুমে গেল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছেন। মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানভীর। মালিহা খান ছেলের মাথার কাছে বসে বসে মাথায় হাত বুলাচ্ছেন। জ্বর কিছুটা কমেছে, তবে হাতে হালকা ব্যথা, সাথে ফুলাটাও আছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান চেয়ারে বসে আছেন। তানভীর রুমে ঢুকে আশেপাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসলো। কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করলো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবার কোথায় মারপিট করেছিলে? আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আছে। আলী আহমদ খান পুনরায় শুধালেন, কি হলো? কাকে মেরে নিজের হাতের এই অবস্থা করেছ? আবির আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল, আমি খুবই ভদ্র ছেলে, মারপিট একদমই পছন্দ করি না। আপনি শুধু শুধু টেনশন করেন আমাকে নিয়ে। আবিরের ভাবের কথা শুনে তানভীর বিস্ময় চোখে চেয়ে আছে আর মনে মনে বলছে, বাহ ভাইয়া বাহ, কি নাটকটাই না করছো। বলতেই হয়, আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝতে আমি সক্ষম। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, মারপিট যদি নাই করবা তাহলে এই অবস্থা হলো কেন শরীরের? আবির আমতা আমতা করে বলল, রাস্তায় কিসের সাথে ধাক্কা লেগে কেটে গেছিল। তানভীর মিটিমিটি হাসছে আর মনে মনে বিড়বিড় করছে, আরে বেচারা ভাই আমার। আলী আহমদ খান বিরক্তির স্বরে বললেন, আগেই বলেছিলাম বাইক না কিনতে, তিনটা প্রাইভেট কার থাকার পরও তোমাদের হয় না। আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতে ভিজতেও হতো না, হাতের এই অবস্থাও হতো না, আর এখন এভাবে জ্বরে পড়ে থাকতে হতো না। শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলেন, ঠিকই তো, তোমার বন্ধু সেদিনে এসে তোমার কোম্পানির ওপেনিং ডের ইনভিটেশন দিয়ে গেল, তুমি আধমরা হয়ে পড়ে থাকলে ওপেন কে করবে? আবির ছোট করে বলল, আমিই করব। কপাল কুঁচকে আলী আহমদ খান হুঙ্কার দিয়ে বললেন, এসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও। মারপিট করে জীবনে কিছুই করতে পারবে না, শুধু শত্রুর সংখ্যাই বাড়বে। কোম্পানি শুরু করার অনুমতি চেয়েছো,
অনুমতি দিয়েছি। এখন যদি কোম্পানির কাজের বাইরে নিজের মর্জি মতো চলো তাহলে আমাকেও কঠোর হতে হবে, এই আমি বলে রাখলাম। মালিহা খান কোমল কণ্ঠে বললেন, ও তো বলল মারপিট করেনি। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি। কোন কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে। একটা সময় রাজনীতি আমিও করেছি, রাজনীতির জন্য কত কত জায়গায় আমিও মারপিট করেছি। কী লাভ হয়েছে তাতে? দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে। তোমার ছেলেকে সময় থাকতে বুঝাও, এসব ঝামেলাতে না জড়িয়ে কাজে মন দিতে। আলী আহমদ খানের কথা শুনে আবির, তানবীর আর মালিহা খান তিনজনই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মালিহা খান নরম স্বরে বলে উঠলেন, আপনার রক্তই তো পেয়েছে। বড় আম্মুর কথা শুনে তানবীর ফিক করে হেসে উঠল। আলী আহমদ খান বিরক্ত হয়ে বললেন, তোমরা ছেলেকে লাই দিয়ে মাথায় তুলছো। তুলো তুলো, আমার সমস্যা নেই, একদিন শুধু আমার কানে ওর মারপিটের খবর আসুক।